আমরা এই মুহূর্তে যেটা পড়বো সেটাকে বলছে পরমাণুর গঠন। যতটা অল্প সময়ে পড়া যায় একটু তাড়াতাড়ি করে বলে দিই। পরমাণুর গঠন থেকে সবার আগে আমরা জানবো পরমাণু কি। সোহেল বলতো পরমাণু কি জিনিস? কে বলতে পারবে পরমাণুর সংজ্ঞা? হোয়াট ডু ইউ মিন বাই অ্যান অ্যাটম? পরমাণু কাকে বলে? স্যার বলবো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যায় না, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যার মধ্যে মৌলের সকল ধর্ম বর্তমান, তাকে পরমাণু বলে। খুব সুন্দর। তাকে বলছে পরমাণু। সব থেকে ক্ষুদ্রতম কণা। বেশ, তুমি মিউট করে দাও এবার। তাহলে যাকে বলছে ভাঙা যায় না, কিন্তু তখন বলছে যে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখবো যে পরমাণুকেও ভাঙা যায়। জন ডাল্টন বলেছিল ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে পরমাণুকে ভাঙা যায়। দিয়ে কি দেখতে পাচ্ছি যে পরমাণুকে যদি ভাঙি কি পাবো? অদ্ভুত রকম ভাবে পরমাণুকে ভাঙলে একটা একটা করে সবাই পেন পাবো। পেন, কিরকম পেন? পরমাণুকে ভাঙলে যে পেনটা পাবো সে পেনটা হচ্ছে পি ফর প্রোটন, ই ফর ইলেকট্রন, আর এন ফর নিউট্রন। এই তিনটে কণা আমরা পাবো। তাহলে আমরা যেটা এর আগে আমরা জানতাম যে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যে তিনটে কণা থাকে, একটা হলো প্রোটন, একটা হলো ইলেকট্রন, একটা হলো নিউট্রন। আচ্ছা, প্রোটনের চার্জ কি কে বলতে পারবে? প্রোটন হলো প্লাস বা ধনাত্মক কণা, ইলেকট্রন হলো মাইনাস, আর নিউট্রন নিস্তড়িত। নিস্তড়িত। এই যে নিস্তড়িত হওয়ার জন্য নিউট্রন খুব স্যাড হয়ে গেল। তাহলে স্যাড হওয়া যে এদের প্লাস আছে একে মাইনাস আছে, আমার কিছু নেই, আই এম ভেরি স্যাড। তাহলে নিউট্রনকে কে বানিয়েছিল? নিউট্রন আবিষ্কার করেছিল স্যাড উইক। ওই স্যাড থেকে মনে রাখবা, এটা আমি ট্রিক বললাম। যে অনেক সময় দেয় যে নিউট্রন কে আবিষ্কার করেছিল, সে বিজ্ঞানীর নাম হচ্ছে জেমস স্যাডউইক। এটা হচ্ছে একটা প্রশ্ন হতে পারে। ইলেকট্রন কে আবিষ্কার করেন কে বলতে পারবে? জে জে থমসন। এগুলো দিতে পারে, তোমরা নোট ডাউন করে নাও, বাকিরা নোট ডাউন করে নেবে যার যেরকম প্রয়োজন। প্রোটন কে আবিষ্কার করে? প্রোটন যে আবিষ্কার করেন গোল্ডস্টেইন। তাহলে এই তিনটে বিজ্ঞানী পরমাণুর এই তিনটে কণা আবিষ্কার করলো। এখন এই যে পেন, পিইএন, পেন আমরা পেলাম কি থেকে পেলাম? না পরমাণু থেকে পেন পেলাম। এই পেনটাকে আমরা কিভাবে রাখবো? পেনটা কোথায় থাকে? পেন আমাদের পকেটে থাকবে, পেন আমাদের বইয়ের ব্যাগে থাকবে, না পরমাণুর কোন জায়গায় পেন থাকবে সেটা এবার একটু দেখি। তাহলে পেনটাকে আমরা যদি রাখতে যাই তাহলে কি দেখতে পাচ্ছি? পরমাণুর অংশ। এবার আমরা পরমাণুর কণা ভাগ করেছিলাম, পরমাণুর অংশ। পরমাণুর অংশ হলো দুটি। একটাকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটাকে বলা হয় ইলেকট্রন মহল। এবার এই কেন্দ্রক বা নিউক্লিয়াস আর ইলেকট্রন মহল কি জিনিস দেখা যাক। এই একটা আমরা যদি পরমাণুর ছবি আঁকি, এই যে এই ধরনের একটা ছবি পাবো, যেখানে মাঝখানের এই যে এই ঘন অংশটা, এইটাকে বলছে নিউক্লিয়াস। এই যে মডেলটা, আচ্ছা এই যে মডেলটা আঁকলাম, হুট করে এই মডেলটা আমরা আঁকতে পারবো না, এখন এই মডেলটা আমি আঁকবো না।
আঁকছি, একটু পরে আঁকছি, দাঁড়াও। তাহলে কেন্দ্রক ও নিউক্লিয়াস হলো পরমাণুর মাঝখানে যে সব থেকে ভারী অংশটা, সেটাকে বলছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর ইলেকট্রন মহল তার চারপাশে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় সেটাকে বলছে ইলেকট্রন মহল। তাহলে পরমাণুর অংশ হচ্ছে দুটো। তাহলে এই পিএন পেনের পি প্লাস এন এইখানে থাকে, প্রোটন আর নিউট্রন থাকে কেন্দ্রকে বা নিউক্লিয়াসে, আর ইলেকট্রনটা তার চারপাশে ঘুরে বেড়ায়। এনি কোয়েশ্চেন এর মধ্যে? কারো যদি বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করবে, আমরা একটু একটু করে পরমাণু গঠনটা আজকে একটু বলে দেবো ডিটেলসে। তোমরা খাতা পেন বের করে যেটা যেরকম নোট করার করতে থাকবে। এবার এইটা বলতে গিয়ে বলি, এই যে প্রথমেই এই যে মডেলটা আমি ছবি আঁকলাম, এই মডেলটা প্রথমে আসেনি। এই মডেলটা যেটা আঁকলাম, এই মডেলটা হলো রাদারফোর্ড বলে একজন বিজ্ঞানী, তার মডেল। কিন্তু রাদারফোর্ড প্রথমেই মডেল দেননি, প্রথমে মডেল দিয়েছিলেন কে? জে থমসন। এই জে থমসন দিয়েছিলেন, তিনি একটা মডেল দিয়েছিলেন ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মডেল একটু বলে নিই, তাহলে বুঝতে পারবা। এই যে পিএন পেনটা কোথায় কিভাবে থাকবে সেই সংক্রান্ত প্রথম যে মডেল দিয়েছিল তিনি জে থমসন। আচ্ছা আমি ওইটাতে যাই, প্রথম মডেল, তারপর রাদারফোর্ডের মডেলে আসবো, যেটাকে বলা হয় তরমুজ মডেল বা ওয়াটারমেলন মডেল। ওই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই যে তিনটে কণা কিভাবে থাকবে মডেল মডেল জে থমসন। তিনি কি বললেন? ওহো আচ্ছা বেশ ঠিক আছে, তাই হলো, আমি এইটাকে আগে আঁকছি। জে থমসন উনি ও দাঁড়া, ঠিক আছে, ছবি অত ডিটেলস আমার আঁকার এখন সময় নেই, আমি সংক্ষেপেই আঁকছি, অত ভালো করে না আঁকলেও হবে। তিনি বললেন যে আমরা যদি একটা তরমুজ কল্পনা করি বা ওয়াটারমেলন কল্পনা করি, দিয়ে তার মধ্যে এই যে লাল অংশটা, এই লালটাকে যদি আমরা প্রোটন ভাবি বা প্রোটনের অংশ, এই লাল রঙের পুরোটাকে তিনি বললেন প্রোটন, লালটা হলো পি। তাহলে তিনি বলছেন কি, এই যে ইলেকট্রনগুলো ওই যে তরমুজে যে বীজ হয়, পুরোটাকে লাল করতে হতো। তরমুজে যে বীজ হয় মাঝে মাঝে একটা একটা করে যে বীজ থাকছে, ওই বীজগুলো হচ্ছে ইলেকট্রন। এইটা হচ্ছে ইলেকট্রন, আর বাকি পুরোটা অংশ জুড়ে নিউট্রন আছে। তিনি নিউট্রনের কোনো জায়গা বলতে পারেননি, তিনি প্রোটনটাকে এইভাবে বলেছিলেন, মাইনাসটা হচ্ছে বীজগুলো। পরবর্তীকালে দেখা গেল এই যে মডেল পরমাণুর, এই ওয়াটারমেলন মডেল চললো না, ভুল। ওয়াটারমেলন মডেল বা আর একটাকে বলা হয় প্লাম পুডিং মডেল, একটা খাবার, কি খাবার, একটা থালায় কোনো যদি খাবার থাকে সেখানে চেরি ফল রাখা আছে, চেরি ফলগুলোকে তিনি বললেন মাইনাস মানে ইলেকট্রন, আর টোটাল থালার যে খাবারটা সেটাকে তিনি বললেন প্লাস। মনে হচ্ছে যেন পুরো থালা জুড়ে প্লাসের মাঝখানে কিছু মাইনাস রাখা রয়েছে, প্রোটন আর ইলেকট্রন। নিউট্রন কোথায় থাকবে এই নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে এই সমস্ত মডেল কিন্তু বাতিল হয়ে গেল। এইবার এলো রাদারফোর্ডের মডেল। এই দুটো তোমাদের যদি মনে নাও থাকে, রাদারফোর্ডের মডেলটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, পরবর্তীকালে যখন ওদের মডেলগুলো ভুল বেড়াচ্ছে, এই এতগুলো মডেল তৈরি করার কারণটা কেন হলো? আমরা এতদিন পর্যন্ত জানতাম পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু এইবার দেখতে পেলাম যে পরমাণুকে ভাঙা যায়, যে পরমাণু ভেঙে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাওয়া যায়। তাহলে যখনই পরমাণু ভেঙে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাওয়া যায়, তখনই প্রশ্ন আসবে যে এগুলো পরমাণুর মধ্যে কোথায় থাকে এবং কিভাবে থাকে। এতদিন প্রশ্ন আসেনি, প্রায় 100 বছর ধরে এই প্রশ্ন আসেইনি।
যে পরমাণুর কে ভাঙা যায় কি যায় না, এইটাই আমাদের সিদ্ধান্তে আসতে 100 বছরের উপর লেগে গেছিল। জন ডাল্টন 1808 খ্রিস্টাব্দে বলেছিল, তারপরে প্রায় 1896 খ্রিস্টাব্দে এসে প্রথম জানা গেল যে না, পরমাণুকেও ভাঙা যায়। তা এই পরিস্থিতিতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কোথায় কিভাবে থাকবে তা সেইটা জানার জন্য বিভিন্ন মডেল। সেই কারণে ওই ওয়াটারমেলন মডেল, সেই কারণে ওই প্লাম পুডিং মডেল, সেই কারণেই প্রথম এলো রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড চেষ্টা করলেন কি, যে পরমাণুর মধ্যে এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন গুলো কোথায় কিভাবে থাকে একটু বলা যাক। উনি বললেন কি, যে উনি একটা তুলনা করলেন কার সঙ্গে, সৌরজগতের সঙ্গে তুলনা করলেন। যে সৌরজগতে মাঝখানে কে থাকে, সূর্য, তাকে কেন্দ্র করে চারপাশে কে থাকে, সূর্যের চারপাশে কি থাকে, রিপ্লাই। সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে কি থাকে, গ্রহ। গ্রহ থাকে। সেই গ্রহগুলো কি, ওই বিভিন্ন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ইত্যাদি বিভিন্ন গ্রহগুলো থাকে। রাদারফোর্ড এই সৌরজগতের মডেলের সঙ্গে তিনি পরমাণুর মডেল তুলনা করলেন, যে পরমাণুটা অনেকটা এই সৌরজগতের মতো কি হয়, মাঝখানে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে এইগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। এইটা হলো রাদারফোর্ডের মডেল। তাহলে রাদারফোর্ড কার সঙ্গে তুলনা করলেন, সৌরজগতের সঙ্গে পরমাণু মডেলটা তুলনা করলেন এবং বললেন যে এই মাঝখানে থাকে নিউক্লিয়াস, যার মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর তার চারপাশে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এইগুলো হচ্ছে রাদারফোর্ডের মডেল। কিন্তু রাদারফোর্ড একটা কি ভুল বলেছিলেন, তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের চারপাশে যত খুশি কক্ষপথ আছে এবং সমস্ত কক্ষপথেই যেন ইলেকট্রন ঘোরাফেরা করতে পারবে। কিন্তু ব্যাপারটা তাও নয়, শেষে দেখা যাবে রাদারফোর্ডের মডেলটাও ভুল। যে তার পরবর্তীকালে রাদারফোর্ডের ছাত্র, তার স্টুডেন্ট, যার নাম হচ্ছে নিলস বোর, তিনি এলেন। তিনি তার তখন টিচারের মডেলের ভুল ব্যাখ্যাটাকে সঠিক করলেন। তিনি বললেন কি, যে না, যে কোনো কক্ষপথেই পরমাণু এইভাবে ঘুরবে না, পরমাণু ঘুরবে একটা নির্দিষ্ট কক্ষপথে। কিরকম নির্দিষ্ট কক্ষপথে, যেমন স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পরে ওই ট্রেনটা আবার কোথায় থামে, পরের স্টেশনে। শুভশ্রীদের বাড়ির কাছ থেকে ট্রেন আসছে, সারগাছি ওখান থেকে স্টেশন থেকে ট্রেনটা আসছে। হঠাৎ করে শুভশ্রী মনে হচ্ছে যে আমি বাড়িতে বসে বসে ভাত খাচ্ছি, ট্রেনের ড্রাইভারকে বললো, ড্রাইভার একটু দাঁড়াও, আমি যাব, বহরমপুর যাব। ট্রেনটা দাঁড়িয়ে গেল। শুভশ্রী উঠে বললো, কিছুক্ষণ পরে আরেকজনের বন্ধু, ওর বন্ধুর বাড়ির কাছ দিয়ে ট্রেনটা যাচ্ছে, সে বললো ট্রেনটা একটু দাঁড়াও, সে আবার ট্রেনে উঠে বললো। তাহলে এরকম ভাবে যদি মানে ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে যায়, তাহলে ট্রেন তো সারাদিনেও গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। সেই কারণে ট্রেনগুলো কি হয়, একটা স্টেশনে স্টেশনে থামে। যে তোমাকে যদি ট্রেনে চাপতে হয় তাহলে তোমাকে স্টেশনে যেতে হবে, তার মাঝামাঝি কোনো জায়গাতে তুমি ট্রেনে চাপতেও পারবে না এবং সেখানে ট্রেন দাঁড়াবেও না। নিলস বোর সে কথাটাই বলল, যে ইলেকট্রনগুলো এর মাঝে কোনো জায়গাতে থাকবে না, ইলেকট্রনগুলো থাকবে একটা সুনির্দিষ্ট কক্ষপথে, যেগুলোকে বলছে স্থায়ী কক্ষপথ। যেমন রেল স্টেশন যেমন স্থায়ী, ঠিক সেরকম স্থায়ী কক্ষপথে থাকবে, এর মাঝে কোনো আর কক্ষপথ হবে না, এবং ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট কক্ষপথগুলোতেই ঘোরাফেরা করবে, এর বাইরে আর কোথাও ঘোরাফেরা করবে না। এইটা নিয়ে তখন হয়ে গেল বোরের মডেল বা বোর মডেল। এটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। তোমাদের বইয়ে কতটুকু আছে একবার দেখে নিতে হবে। এগুলো সবই আছে, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল। তাহলে এইটা এতটা আমাকে বলতে হলো, আরো বলবো। আবার একবার প্রশ্নটা দেখি, ও রাদারফোর্ডের মডেল নিয়ে কি বলা আছে। প্রশ্নটা দেওয়া আছে কি, যে রাদারফোর্ডের পরীক্ষা থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে আসা যায়। তার মানে ওই যে একটু আগে আমরা সৌরজগতের যে মডেলটা, এই মডেলটা এখানে পাশে আমি একটু এঁকে দিচ্ছি। রাদারফোর্ডের মডেলটা কি ছিল, মাঝখানে নিউক্লিয়াস, তার চারিদিকে বেশিরভাগ অংশই
ফাঁকা এবং তার ওই ইলেকট্রন মহলে থাকে ইলেকট্রন। প্রথমটায় থাকে দুটো, তারপরেরটায় থাকে 8টা। এটা পরবর্তীকালে বোরস বলেছিল, বোর। আচ্ছা, তাহলে রাদারফোর্ডের পরীক্ষা থেকে নিম্নলিখিত সিদ্ধান্তে আসা যায় যে পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। একদম তাই, এদিকে সব ফাঁকা, এই জায়গাগুলো সব ফাঁকা। পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি ক্ষুদ্র জায়গায় থাকে, এই যে এখানটায় থাকে সমস্ত ভর। কারণ নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন প্লাস নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে বলে এদের একটা নাম আছে। এদেরকে কি বলা হয়, কে বলতে পারবে? নিউক্লিয়ন, এটা মনে রাখবা। নিউক্লিয়াসের মধ্যে থাকে বলে প্রোটন এবং নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর সমস্ত ভরটা তার নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং তিনি এই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। তারপরে কি বলেছিলেন? পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে। তাহলে এই যে প্লাস চার্জ এইখানে থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে, এই যে এগুলো ইলেকট্রনগুলো ঘুরছে তার চারিপাশে, রাদারফোর্ড বলেছিলেন। এটা হলো রাদারফোর্ডের পরীক্ষা। কিন্তু রাদারফোর্ডের এখানে এই মডেলে দুটো ভুল আছে। ভুলটা একটু বলে দিই, এখানে প্রশ্ন নেই তবু আমি আলোচনা করে দিচ্ছি। 1 নম্বর ভুল কি, তোমরা নোট ডাউন করে নিতে পারো। 1 নম্বর ভুল হচ্ছে অনেক সময় দেয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের 2টি ত্রুটি লেখো, বা ভুলগুলো কি কি ছিল। রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড বলেছিল যে রেল স্টেশন থেকে ছাড়ার পরে যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে যে হাত তুলবে তার বাড়ির সামনেই রেল, মানে রেল দাঁড়াবে, ট্রেন দাঁড়াবে, সেখানে সে উঠে পড়তে পারবে। এটা বলেছিল কি? কিন্তু এই ধরনেরই তার কথাটার মানে হয়। কিরকম? রাদারফোর্ড বলেছিল যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে এইরকম যা খুশি তাই কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে। এটা হচ্ছে তার প্রথম ভুল। যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, ইলেকট্রনগুলো ঘোরে একটা নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে। আচ্ছা, 2 নম্বর, রাদারফোর্ডের মডেলকে যদি সত্যি ধরতে হয় তাহলে কি হয়, যে ইলেকট্রনটা যখন ঘোরে, ইলেকট্রন তো মাইনাস চার্জ আছে ওর মধ্যে। ধরো তোমাদের কাউকে বলা হলো, সোহেলকে বলা হলো এখানে একটা মাঠ আছে, এই মাঠে, আচ্ছা গোল, মাঠটা ধরো গোল, দিয়ে বলা হলো তুই মাঠে গোলে 20 পাক মার। এখান থেকে দৌড়তে শুরু করলো, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, প্রথম পাক দৌড়াচ্ছে খুব এনার্জি, কিন্তু 1 পাক দৌড়ানোর পরে কি হবে, তার এনার্জি শেষ হয়ে যাবে। আস্তে আস্তে মাঠটাকে বড় পাক মেরে দৌড়াচ্ছিল, আস্তে আস্তে যত তার এনার্জি কমতে থাকবে তার পাক ছোট হতে থাকবে। যে ও চাইবে যে আমাকে 20 পাক মারতে বলেছে, আমাকে মারতেই হবে, তাহলে ছোট ছোট করেই মারি, কারণ তার এনার্জি ফুরিয়ে আসছে। এইভাবে দেখো, খেয়াল করো, তখন আস্তে আস্তে সে কি করছে, মাঠে চারিপাশে না দৌড়ে দৌড়ে সে ক্রমাগত নিজের এরিয়াটাকে ছোট করছে, করে 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 যখন তার সমস্ত এনার্জি শেষ, সে এখানে থাপ করে গিয়ে বসে পড়লো, তার দৌড়ানো বন্ধ হয়ে গেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা যদি সত্যি হতো তাহলে এই ঘটনাটা ইলেকট্রনের সঙ্গেও ঘটতো। কিরকম ভাবে? কারণ ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরছে ঘুরছে ঘুরছে, এবার এর তো চার্জ আছে। তুমি যদি তোমার ফোনের ব্যাটারির, ফোনটাকে সারাদিন ধরে তুমি চালিয়ে রেখে দাও, বা ক্যামেরা অন করে রেখে দাও, বা গান চালিয়ে রেখে দাও, ওই 1-2 ঘন্টার মধ্যেই তোমার লো ব্যাটারি শো করবে, এবং লো ব্যাটারি শো করার পর আস্তে আস্তে সমস্ত চার্জটা যখন শেষ হয়ে যাবে, ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে যাবে। তাহলে ইলেকট্রনও তো তাই হবে। ইলেকট্রন ক্রমাগত চার্জ আছে, তাহলে এ যত মানে পাক মারবে, ইলেকট্রনের তো চার্জ শেষ হবে, তাহলে চার্জ শেষ হতে 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 গিয়ে তখন ইলেকট্রন কোথায় যাবে, আছাড় খেয়ে নিউক্লিয়াসের গায়ের ওপর পড়বে। তাহলে যখন নিউক্লিয়াসের গায়ের ওপর পড়বে, তাহলে তো এই জিনিসটাই আর থাকবে না, পরমাণুটাই তো অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। তাহলে পরমাণুর অস্তিত্বই বিনাশ হয়ে যাবে। তাহলে নিশ্চয় রাদারফোর্ড যে মডেলটা বলছে কিছু একটা ভুল আছে। পরমাণুর অস্তিত্ব যদি বিনাশ হয় তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ওইটা একটা ত্রুটি।
যে কোনো কক্ষপথে ইলেকট্রন ঘুরবে না, আর যদি ইলেকট্রন ঘুরতে থাকে তার এনার্জি শেষ হয়ে যাবে। এনার্জি শেষ হয়ে গেলে পরমাণুটার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তার মানে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘোরে না, ইলেকট্রন একটা নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে ঘোরে, যেখানে ঘুরলে তার কোনো এনার্জি লস হবে না। ঠিক আছে, যে কক্ষপথে ঘুরলে তার এনার্জি লস হবে না। এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। আর কি বলেছিল, এই যে ক্রমাগত যদি ঘুরতে থাকে, এই যে এই মাঠের চারপাশে পাক মারবে, এক দু পাক মারার পরে তার গায়ে ঘাম হতে শুরু করবে। আচ্ছা, ঘামটা কি এরকম হবে যে একবার ঘাম হলো আবার পরক্ষণিক ঘামটার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, আবার ঘাম হলো আবার শুকিয়ে গেল, আবার ঘাম হলো? কন্টিনিউ যদি দৌড়াতে থাকে তাহলে তা তো হবে না। কন্টিনিউ দৌড়াতে থাকলে তার কন্টিনিউ ঘাম হওয়ার কথা। তার মানে এই ইলেকট্রনের নেগেটিভ চার্জটা যদি কন্টিনিউ এইভাবে ঘুরতে 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 থাকে, তাহলে এখানে যে একটা বর্ণালী পাওয়া যাবে, সে বর্ণালীটা কন্টিনিউ হতে থাকবে, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। কিন্তু বাস্তবে কি দেখা যায়, যে রাদারফোর্ডের এই যে ইলেকট্রনের এই ঘোরার পরে যে বর্ণালী, সেটা তোমার বিচ্ছিন্ন বর্ণালী, কাটা কাটা বর্ণালী। তার মানে এখান থেকে বোঝা যায় যে রাদারফোর্ড যে মডেলটা বলেছেন সেই মডেলের মধ্যে ভুল আছে। তা তোমাদের বইয়ের সিলেবাসে আছে কিনা এই মতো আমার মনে পড়ছে না, যে পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। যদি ত্রুটি লিখতে হয় তাহলে এই যে দুটো পয়েন্ট আমি বললাম এগুলো তোমাদেরকে লিখতে হবে। বেশ, আপাতত আর বেশি গভীরে যাচ্ছি না, আমি তাও এটুকু না বললে নয়, আমি সেটুকু বলে দিলাম। এটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এইবার এখানে দেখো আইসোটোপ আর আইসোবার, এই জিনিসটা একটু আমি বলবো, তোমরা খুব সুন্দর করে শুনবে, এবং আমি তোমাদের এমন প্রসেসে বলবো জীবনে কোনদিন ভুলবা না। অন্য জায়গায় কিভাবে পড়েছো আমি জানি না, আমি একবার বলছি, তারপরে দেখো মনে থাকছে কিনা। প্রত্যেকটা পড়া মনে রাখার বিশেষ কৌশল আছে, সেই কৌশলগুলোকে কাজে লাগাতে হবে। আমরা এখন পড়বো, আচ্ছা আইসোটোপ আইসোবার আইসোটোন, ওটা বলার আগে একটা জিনিস আগে বলে দিই। সেটা হলো যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলে, কে বলতে পারবে? যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলা হয়? এনিওয়ান? এটা যদি একটা পরমাণু থাকে, ধরো একটা কার্বন পরমাণু, এই পরমাণুর এইখানে একটা সংখ্যা লেখা হয়, এইখানে একটা সংখ্যা লেখা হয়, এই নিচে কি লিখবো শুভশ্রী? এই যে সংখ্যাটা লেখা হয় একে কি বলা হয়? শুভশ্রী, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার। এই নিচে নিচে যে সংখ্যাটা লিখবো একে কি বলবো? ইলেকট্রন। না, এনিওয়ান? অন্য কেউ বলতে পারবে? বেশ, আমি বলে দিচ্ছি। এখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, বা যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এই সংখ্যাটা হলো এমন জিনিস, এটা হলো এই পরমাণুর আধার নাম্বার। একটা মানুষের আধার নাম্বার যেমন কোনো দিন চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা কোনো পরমাণুর চেঞ্জ হবে না, জীবনে চেঞ্জ হবে না, ফিক্স। কার্বনের প্রোটন সংখ্যা 6, 6 থেকে যদি 7 হয়ে যায় তাহলে সে আর কার্বন থাকবেই না, সে হয়ে যাবে নাইট্রোজেন। 7 থেকে চেঞ্জ হয়ে যদি 8 হয়ে যায়, সে আর নাইট্রোজেনও থাকবে না, কার্বনও থাকবে না, হয়ে যাবে অক্সিজেন। প্রত্যেকটা পরমাণুর প্রোটন সংখ্যা নির্দিষ্ট, একেবারে ফিক্সড। পৃথিবীর কোথাও কখনো কোনোভাবে এটাকে চেঞ্জ করা যায় না। এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা
পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে প্রথমে জানতে হবে। তাহলে আমি ধরলাম, ধরো লিখছি অ্যালুমিনিয়াম, এখানে কত লিখবো? অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হলো 13, এইটা হলো 13। তাহলে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই জিনিস, এই তিনটেকে একই বলা হয়। নোট ডাউন করে নেবে। প্রোটন সংখ্যাও যা, পরমাণু ক্রমাঙ্কও তাই, পারমাণবিক সংখ্যাও তাই। এবার এইখানে যেটা আছে, একে কি সংখ্যা বলে কে বলতে পারবে? যে কেউ বলো। পরমাণুর ভর সংখ্যা। ওটা হচ্ছে ভর সংখ্যা, ভেরি গুড। একে বলা হয় ভর সংখ্যা। আচ্ছা, এই ভর সংখ্যাতে কি কি থাকে কে জানে? প্রোটন আর নিউট্রন। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন যুক্ত নিউট্রন, এদের যোগফল। আর নিচে যেটা আছে, নিচেরটা হলো প্রোটন সংখ্যা। তাহলে অদ্ভুত রকম ভাবে দেখো, এই ধরো এটা যদি উদাহরণটা দিই, 13 অ্যালুমিনিয়াম 27, এর মধ্যে আমি পেন বের করব, পেন, পি কত, ই কত, এন কত, এর তাহলে প্রোটন সংখ্যা কত হবে কে বলতে পারবে? এই 13 অ্যালুমিনিয়াম 27, এইটার বলো তাড়াতাড়ি, জলদি। আমি কি বুঝাতে পারছি না? 13 অ্যালুমিনিয়াম 27 এর প্রোটন সংখ্যা কত? চোখের সামনে ভাসছে, বাঁ দিকে লেখা আছে। 13 স্যার। 13, বলো সেটা। এর ইলেকট্রন সংখ্যা কত হবে? কে বলতে পারবে? সোহেল? 27। না, ইলেকট্রন কত হবে? 40। 14। সাউন্ডটা বন্ধ করো। না, একটারও ঠিক হয়নি, ঠিক হয়নি। এটা মনে রাখবে, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে কোনো পরমাণুর মধ্যে। কেন? কারণ প্রোটন হয় প্লাস, আর ততগুলোই মাইনাস থাকতে হবে, তবে পরমাণুর মাথায় 0 থাকবে। একমাত্র আয়নের ক্ষেত্রে এটা সমান হয় না। ধরো আছে ম্যাগনেসিয়াম 2+, এই মাথাতে 2+ আছে, এখানে আছে 12, তাহলে এক্ষেত্রে এর প্রোটন হবে 12, কিন্তু ইলেকট্রন হবে 10। কেন? এই 2+ আছে মানে দুটি ইলেকট্রন কম আছে। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে হবে। আমরা আলোচনা করব, দেখি তাড়াতাড়ির মধ্যে যতটা পারা যায়। তাহলে প্রোটন হলো 13, ইলেকট্রন হলো 13, তাহলে এর নিউট্রন কটা হবে? এইখানে দেখো ভর সংখ্যাতে প্রোটন হচ্ছে 13, 13টা যদি বসাও, ভর সংখ্যা হলো 27, তাহলে 27 সমান হচ্ছে 13 প্লাস নিউট্রন। তাহলে অতএব এন সমান হবে কত? 27 - 13 হলো 14। তার মানে কি দেখতে পাচ্ছি, এই ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কি পাবো? কি পাবো? নিউট্রন। নিউট্রন সংখ্যা। এটা মনে রাখতে হবে। দেখি কে কেমন বুঝলো, এখান থেকে আমি জিজ্ঞাসা করব। আমি যাব, সমস্ত প্রশ্ন আলোচনা করব, চিন্তা নেই, একদিনই সব শেষ হয়ে যাবে, নো প্রবলেম। এইভাবে পরমাণুকে লেখাকে বলা হয় নিউক্লাইড। এই যে আমি লিখলাম ধরো 8 ও 16, এটাকে বলা হয় অক্সিজেনের নিউক্লাইড। তোমরা কিন্তু খাতায় লিখতে থাকো, লিখতে লিখতে তোমাদের পড়া হয়ে যাবে।
এই নিউক্লাইডের পেন কত হবে? প্রথমে এটা শুভশ্রী বলবে। তারপর এটাকে অন্য কাউকে জিজ্ঞাসা করো। শুভশ্রী রিপ্লাই দাও। স্যার প্রোটন হচ্ছে 8, ভেরি গুড। ইলেকট্রন হচ্ছে 8, ভেরি গুড। থাকবে তার আর নিউট্রন হচ্ছে 8। 8 16 মাইনাস 8 একদম একদম। এইটা বলো শুভশ্রী, এটা প্রোটন হচ্ছে 6, আর ইলেকট্রন হচ্ছে 7। 7 না স্যার 6। প্রোটন যা থাকবে ইলেকট্রন পাই থাকে। আর নিউট্রন হচ্ছে 7। 13 মাইনাস 6 7। এখানে একটা জিনিস খেয়াল করে, এটা 7 নয়। 7-এর কখনো মাঝখানে কাটা থাকে না। কোনো জায়গাতে কোনো বইয়ে তুমি এটা আমরা ভুল শিখি, এটা মনে রাখবে। আবার যেমন অনেকে লিখি গড, এটা জি নয়, জি হলো এইটা। কোনো বইয়ে এইভাবে জি তুমি চেষ্টা করো, যদি কেউ দেখাতে পারো 7 এরকম আর জি এরকম আমাকে ছবি তুলে পাঠিও। বেশ, অন্য প্রশ্ন দেখছি না, এসব পরে আমরা অনেক ভুল ভাল শিখে আছি, সব সংশোধন হবে। বেশ, এবার সাউন্ড একটু মিউট করো। এবার এত কথা বলার পর আমরা যেটা জানবো, আইসোটোপ। আইসোবার, আইসোটোন। সবার আগে এই তিনটে জানতে গেলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আইসো শব্দের অর্থ জানতে হবে। আইসো 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 মানে কি এসো 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 এরকম কি? তা নয়। আইসো হচ্ছে ইংরেজি হচ্ছে আইএসও। আইসো শব্দের অর্থ হলো সমান। কি সমান? কি সমান? এবার ভাবো, এই দেখো আইসোটোপে কি আছে, আমি বলেছিলাম আমি একবার বলবো তোমার সারা জীবন মনে থেকে যাবে। আছে প, এখানে নিয়ে চলে এসো প। প দিয়ে কি হয় কে বলতে পারবে? এখানে আছে দন্তান্ন। প্রোটন, নিউট্রন। আবার আমি ধরো এক এক জিজ্ঞাসা করবো। প দিয়ে হয় প্রোটন, তাহলে কি হবে? আইসো শব্দের অর্থ সমান। তাহলে প্রোটন সমান, যাদের প্রোটন গুলো সমান। কার প্রোটন সমান? এই যে ধরো প্রোটন তো ফিক্স, আমি একটা উদাহরণ দিচ্ছি এরকম 1H1 1H2 1H3। এই দেখো এরও প্রোটন সমান, এরও প্রোটন সমান, এরও প্রোটন সমান। তাহলে যখন, তাহলে কি লিখবো? তাহলে যখন পরমাণুর প্রোটন গুলো সমান হয়, প্রোটন গুলো সমান থাকে, তাদেরকে বলে আইসোটোপ। এই যে পটা মনে রাখবা, দিয়ে উদাহরণ দিয়ে দিবা। এইটা, এটাকে কি বলে কারো জানা আছে? 1H1 কে কি বলে? কেউ যদি বলতে পারে বলবে। সোহেল? 1H1 এর নাম হলো প্রোটিয়াম, 1H2 এর নাম হলো ডয়টেরিয়াম। এরা হলো হাইড্রোজেনের আইসোটোপ।
আর শেষেরটাকে বলছে ট্রিটিয়াম। এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এইবার দেখো আইসো বার কাকে বলে। বার কি জিনিস? গোল পোস্ট দেখেছো? গোল পোস্ট যেখানে ফুটবল খেলা হয়, এই যে বার পোস্ট, গোল পোস্টের আর একটা নাম হলো বার পোস্ট। এই যে মাথাতে এসে বলগুলো ধাঁই ধাঁই করে লাগে অনেক সময়, এই যে বার, এখানে যে বল লাগে, বার কোথায় থাকে, উপরে না নিচে? বলো। উপরে। তাহলে যখন উপরের সংখ্যাটা সমান হয়, যেমন এই দেখো উপরের সংখ্যাটা সমান, উপরে কে থাকে? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা যখন সমান, আই সমানে সমান বলেছি, তাহলে উপরেরটা যখন সমান, তাহলে কি লিখবো? যখন পরমাণুগুলির ভর সংখ্যা সমান, কিন্তু এদিকে এইটা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলে আইসোবার। উদাহরণ এটাও দিতে পারো। উদাহরণ আরো একটা উদাহরণ আছে। কি উদাহরণ? আর্গন 18, আর্গন 40, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 40। মনে রাখতে হবে যে কোনো একটা। এইগুলোকে বলছে আইসোবার। এবার আইসোটোন দন্তান্ন দিয়ে কি হয়, কে বলতে পারবে? নিউট্রন। তার মানে যখন পরমাণুগুলির, এবার বলো, যাদের কাছে কঠিন মনে হচ্ছিল এইবার তাদের কি খুব কঠিন লাগছে না সহজ লাগছে? বলো। সহজ লাগছে। ভেরি গুড। যখন পরমাণুগুলির নিউট্রন সংখ্যা সমান হয় তখন তাদের আইসোটোন বলে। এবার কি করে বুঝবো নিউট্রন সংখ্যা সমান? একটা উদাহরণ দেখো। আমি একটা উদাহরণ নিলাম, 7n15। উদাহরণগুলো মনে রাখতে হয়। 8 ও 16, এই দুটো নিউক্লাইড নিয়েছি। এই প্রথমটা, আচ্ছা আমার এটা একটু জায়গা লাগবে, একটু মুছে দিই এটা, এখানটা একটু মুছে দিলাম। তোমাদের লিখেছো কি জানি না, লিখেছো কিনা, আমি এর নিচে একটু জায়গা নেবো। ওকে। এইট ও 16, এইটা আর এইটা দুটো নিউক্লিয়াইড, আলাদা আলাদা নিউক্লিয়াইড। এর পি ই আর এন, এর পি ই আর এন। শুভশ্রী বলবে, আজকে সব শুভশ্রী বলবে, বাকিরা শুধু আজকে শুনবে। স্যার প্রোটন হচ্ছে 7, আর ইলেকট্রন 7, আর নিউট্রন হচ্ছে 7। কত হবে সেটা? ওটা হবে 8। ভালো। এবার এটা চলে আসে। এটাতে প্রোটন হচ্ছে 8, ইলেকট্রন হচ্ছে 8, আর নিউট্রন 8। ভেরি গুড। এবার দেখো উপরে নিউট্রন সংখ্যা কত? 8। নিচের নিউট্রন সংখ্যা 8। তাহলে যখন নিউট্রন সংখ্যা সমান হয় তখন এই দুটোকে বলবে পরস্পরের
এবার বুঝে গেল? হ্যাঁ স্যার। এবং এটা মুখস্থ করতে হবে একদম, এগুলো লিখে রাখো, মুখস্থ করো। তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটন কাকে বলে আমি বুঝিয়ে দিলাম, আশা করি এবার সব বুঝতে পারবে। রেকর্ডিংটা হয়ে থাকছে, আমি পাঠিয়ে দেবো, বাকিদের কাজে লাগবে। নেক্সট চলে এসো, এই দেখো আইসোটোপ আর আইসোবার এবার পার্থক্য, এবার দেখো তুমি সব পারবা। আইসোটোপ কি? আইসোটোপ পরমাণু ক্রমাঙ্ক, আইসোটোপের পরমাণু ক্রমাঙ্ক 1, হ্যাঁ স্বাভাবিক, এই যে এগুলো 1H1, 1H2, 1H3, এই যে পরমাণু ক্রমাঙ্ক সবগুলো 1। আইসোবার পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা 1, এটা দুটো আলাদা আলাদা লাইনে লিখেছে, এটা 1, এর ভর সংখ্যা আলাদা, এখানে পরমাণু ক্রমাঙ্ক আলাদা আর ভর সংখ্যা 1। এরা একই মৌলের পরমাণু, দেখো সবগুলোই হাইড্রোজেন অথবা সবগুলোই কার্বন, 6C13, 6C12 থেকে শুরু করে 6C12, 6C13, 6C14, এ দেখো সবগুলোই কার্বন। নাইট্রোজেনে যদি করি 7 নাইট্রোজেন 14, 7 নাইট্রোজেন 15, সব একই মৌলের পরমাণু, এরা ভিন্ন মৌলের পরমাণু। আইসোবার এই তো কার জন্য দিলাম, আর্গন 18, এর আর্গন হচ্ছে 18, 40, ক্যালসিয়াম 20, 40, তাহলে আর্গন আলাদা ক্যালসিয়াম আলাদা জিনিস, এরা এগুলো কিন্তু সব এক, কিন্তু ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা 1, তাহলে পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাহলে আইসোবারে আলাদা আলাদা মৌল হবে। আচ্ছা, আইসোটোপগুলোর একটা কি, প্রোটন সংখ্যা যেহেতু সমান, আধার নাম্বারটা যেহেতু সবারই সমান, তাই মোটামুটি ধর্মগুলো সব একই রকম, সবগুলোই তো কার্বন, সামান্য একটু পার্থক্য, কিন্তু যেহেতু প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যাটা হচ্ছে তার ধর্মের মূল আসল ব্যাপার। এনি কোশ্চেন? না স্যার। ওকে। আর আইসোবারগুলির রাসায়নিক ধর্ম পৃথক, যেহেতু আলাদা, আর্গন আলাদা ক্যালসিয়াম আলাদা, কিন্তু ঘটনাক্রমে এরা হয়ে গেলো আইসোবার, কারণ এদের ভর সংখ্যা দুটোই সমান। উদাহরণগুলো মাস্ট মনে রাখতে হবে। নেক্সট, নিউক্লিয় বল কি? হোয়াট ইজ নিউক্লিয় বল? চলো এইটা বলার আগে আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিই, তারপরে এখানে আবার চলে আসবো। বাকি যারা আছো, যাদের পরীক্ষা পড়ে, এই ভিডিও আমি রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, আমাকে টেলিগ্রাম করবা, টেলিগ্রামে পাঠিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবা। আমরা এখন আলোচনা করছি নিউক্লিয় বল, ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয় বল কাকে বলে? এই যে পরমাণুর ভিতরে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে তার চারপাশে যে কক্ষপথ, সেই কক্ষপথে যে বিভিন্ন ইলেকট্রন ঘুরছে, এই যে ঘুরছে, ঘোরার এতে এইগুলোর নাম হচ্ছে, ধরো কক্ষপথগুলোর নাম কে, কে দিয়ে শুরু হয়, কে, এল, এম, এন, এর নাম হলো এন। এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মানে n = 1, n = 2, n = 3 and n = 4। এই যে ভিতরে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্লাস কে থাকে, প্রোটন। এই যে নিউট্রন আর প্রোটন থাকে, এই নিউট্রন আর প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই বলছে নিউক্লিয় বল। কিন্তু এখানে একটা জিনিস বিষয় হলো কি, নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনের হচ্ছে চার্জ। কি চার্জ না, পজিটিভ চার্জ। তাহলে যদি নিউট্রন আর প্লাস প্রোটন এক জায়গায় থাকে, তাহলে হিসাবে তো সব চার্জগুলোই প্লাস হওয়ার কথা। মাথায় ঢুকলো কিনা দেখো আমি কি বলতে চাইছি। এটা তো আমি নিউক্লিয়াসকে বড় করে এখানে আঁকছি বাইরে। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে শুভশ্রী? নিউট্রন আর প্রোটন। নিউট্রনের মধ্যে নিউট্রনের চার্জ কি? ধনাত্মক। নিউট্রন ধনাত্মক।
ও সরি স্যার, নিউট্রন নিউট্রন ঋণাত্মক। নিউট্রন ঋণাত্মক? নিউট্রনের প্রোটন তো ধনাত্মক। নিউট্রন ধনাত্মক? হ্যাঁ স্যার। তাহলে প্রোটন? প্রোটনও ধনাত্মক। ও তাহলে নিউট্রন ধনাত্মক, প্রোটন ধনাত্মক, তাহলে তারা মারামারি করবে তো। আমরা যে PEN কি দেখলাম ওখানে, পি হলো প্লাস, ই হলো মাইনাস, আর নিউট্রন কি ছিল? স্থিত। তুমি যে ধনাত্মক বলছো। সরি স্যার, ভুলে গেছিলাম। বেশ ঠিক আছে, ওইটার জন্যই আমি বারবার বলছি ওটা। নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি আছে? শুধুমাত্র প্রোটন, প্রোটনের চার্জ মানে সব প্লাস, নিউক্লিয়াসের মধ্যে সবগুলো প্লাস। এবার ঘটনা হলো সব প্লাসগুলো যদি এক জায়গায় থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ হওয়ার কথা না বিকর্ষণ হওয়ার কথা? কি বলতে পারবে? বিকর্ষণ হওয়ার কথা। বিকর্ষণ হওয়ার কথা। কেন? কারণ প্লাসে প্লাসে বিকর্ষণ হয়, প্লাসে মাইনাসে আকর্ষণ হয়। তাহলে অথচ এখানে দেখো আমরা উল্টো কথা বলছি, যে প্লাসে প্লাসে বিকর্ষণ হওয়ার বদলে আমরা কি বলছি, যে নিউট্রন আর প্রোটনের মধ্যে তীব্র আকর্ষণ বল যে কাজ করে তাকেই বলছে নিউক্লিয় বল। তাহলে অথচ তো বিকর্ষণ হওয়ার কথা। কিন্তু হ্যাঁ, বিকর্ষণও হয়, বিকর্ষণের থেকেও এদের আকর্ষণটা সাংঘাতিক রকমের বেশি। সেই জন্য এরা একে অপরের সঙ্গে কোনো ধাক্কাধাক্কি করে না। কেন আকর্ষণ বল বেশি, এইটা জানতে গেলে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা তোমাদের ক্লাসের নয়, উঁচু ক্লাসের। এই যে নিউট্রন, নিউট্রনটা যার কোনো চার্জ নেই ও তো সবসময় স্যাড হয়ে বসে থাকে। ওই আমি বলেছি যে ওই জন্য স্যাড উইক আবিষ্কার করেছিল, ওই জন্য স্যাড। নিউট্রন স্যাড হয়ে বসে আছে, ওর কোনো চার্জ নেই বলে, যত সব চার্জ এই প্রোটনের। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল এত কেন? আকর্ষণ বল হওয়ার একটা কারণ হলো এই প্রোটন কি করে, একটা এই মেসন বলে একটা কণা আছে, এইটা মনে রাখো। এটা উঁচু ক্লাসে তাও ছোট্ট করে বলে দিচ্ছি, বেশি ডিটেলসে যাব না, সময় নেই। মেসন, ধরে নাও মেসন একটা কণা, মেসন কণাটা এরা একে অপরকে দিয়ে খেলা করে, আদান প্রদান করে। এই প্রোটন একে মেসন দেবে, যে প্রোটন পরিণত হবে নিউট্রনে, আর মেসন কণা নিয়ে নিউট্রন পরিণত হবে প্রোটনে। পরক্ষণে এ আবার এই মেসনটা এঁকে দেবে। এরা ক্রমাগত এরকম ভাবে এই মেসন কণা আদান প্রদানের মাধ্যমে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে, এইভাবে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। নিউক্লিয়াসের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে, ক্রমাগত প্রোটন নিউট্রনে আর নিউট্রন প্রোটনে পরিণত হয়। এর ফলে এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাকে বলছে নিউক্লিয় বল, যেটা তাদের এই প্লাসে প্লাসে বিকর্ষণের থেকেও অনেক 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 বেশি। তাহলে এই হচ্ছে কারণ। ডিটেলসে, এত ডিটেলস হয়তো তোমাদের পড়িয়েছে কিনা আমি জানি না, তো আমি সংক্ষেপে বলে দিলাম। যদি পরীক্ষায় আসে নিউক্লিয় বল কাকে বলে, তোমাদের বলতে হবে যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে যে তীব্র আকর্ষণ বল কাজ করে, তীব্র, অতি তীব্র বললেও ভুল হবে না। প্রোটন এবং নিউট্রনের মধ্যে যারা খেলা করে, নিজেদের সঙ্গে খেলা করে, তারাই তো সব থেকে ভালো বন্ধু হয়, তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় নিউক্লিয় বল। কে বুঝতে পারেনি? এনি কোশ্চেন? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। এটা হলো নিউক্লিয় বল।
আচ্ছা, সোহেল আপাতত আউট হয়ে গেছে, দেখা যাক। চলো, তাহলে ওটা হলো নিউক্লিয় বল। পরমাণু নিউট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল প্রোটনের মধ্যে থাকে নিউক্লিয় বল। ভেরি গুড, অসুবিধা নেই। ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। আচ্ছা, যদি ফেরাস ক্লোরাইড লেখা থাকতো শুভশ্রী? যদি ফেরাস ক্লোরাইডের সংকেত লিখতে বলতো তাহলে কি লিখতা? স্যার পারবো না। এটাকে লিখতে হতো FeCl2। দুটো শব্দ আছে দেখো, ফেরিক ইক, আর একটা হচ্ছে আস, ফেরাস আস। এটাকে বলা হয় আস যৌগ, এটাকে বলা হয় ইক যৌগ। কেন? ফেরাসের ক্ষেত্রে এফির মাথায় হলো 2+, আর ফেরিকের ক্ষেত্রে এফির মাথায় হলো 3+। তাহলে যার মাথায় বেশি চার্জ থাকে তাদেরকে বলা হয় ইক, ইক যৌগ। ফেরিক, ফেরাস 2+, ঠিক যেরকম কিউ প্লাস আর কিউপ্রিক। ধরো সিইউ, সিইউ এর মাথায় একটা প্লাস, আর সিইউ কপার, কপার মাথায় দুটো প্লাস। এইটার নাম হবে কিউ প্লাস, আর এর নাম হবে কিউপ্রিক। যার মাথায় বেশি চার্জ বা বেশি প্লাস তাকে বলা হয় ইক যৌগ, এটা মনে রেখো। আর যার মাথায় কম তাকে বলা হয় আস যৌগ। নেক্সট, আয়নীয় যৌগ সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। আয়নীয় যৌগ যারা আয়ন তৈরি করে। আয়ন কাকে বলে? যেমন কোনো পরমাণুর মাথায় চার্জ থাকে, Na+, Cl-, ক্যালসিয়াম 2+, এই যে এইগুলো, এদের প্রত্যেকের মাথায় দেখো চার্জ আছে। ম্যাগনেসিয়াম 2+, এরা হলো আয়ন। O2-, পটাশিয়াম K+ ইত্যাদি। তাহলে আয়নীয় যৌগ জলীয় দ্রবণে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কেন তড়িৎ পরিবহন করে? এই যে এদের মাথায় তড়িৎ আছে, আয়ন যারা তৈরি হয়, আয়নরা তড়িৎ পরিবহন করতে পারে, সেই জন্য আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু সমযোজী যৌগ করতে পারে না। আচ্ছা, এই যে HCl লেগেছে, এটা হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয় HCl হলো সমযোজী যৌগ। কিন্তু HCl কে যদি জলীয় করা হয়, এখানে একটা জিনিস মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট, জলীয় HCl, জলীয় HCl হচ্ছে আয়নীয় যৌগ। আর গ্যাসীয় HCl হলো সমযোজী যৌগ। গ্যাসীয় HCl ভাঙে না, জলীয় HCl ভেঙে গিয়ে H+ আর Cl- আয়ন তৈরি করে দেবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। গ্যাসীয় যৌগ হচ্ছে সমযোজী, আর জলীয় দ্রবণ হচ্ছে আয়নীয় যৌগ। নেক্সট, এরা ধ্রুবীয়, দ্রাবকে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। আয়নীয় যৌগ, ধ্রুবীয় দ্রাবক মানে জল, জলের মধ্যে দ্রব্য। Na+Cl- কে, NaCl কে তুমি যদি জলের সঙ্গে মিশিয়ে দাও তাহলে Na+ আর Cl- তৈরি করবে। এরা ধ্রুবীয় দ্রব্য, এরা জলে দ্রবীভূত হয় না। কারণ কি? এরা তো প্লাস বা মাইনাস কোনো ধরনের আয়ন তৈরি করতে পারে না, সেই জন্য এটা মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ হয়েছে শুভশ্রী? হ্যাঁ স্যার, মোটামুটি করেছি। দেখো, মোটামুটি মানে এগুলো বুঝে বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ। না বুঝে মুখস্থ করলে মুখস্থ থাকবে না। আচ্ছা, এবার আয়নীয় যৌগ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। কেন বেশি? এ দেখো, Na+ আর Cl- তড়িৎ, তড়িতের ফলে এদের তীব্র আকর্ষণ বল। কারেন্ট থাকলে এদের তো কারেন্ট, এগুলো প্লাস মাইনাস, এটা হলো কারেন্ট এক কথায় বলতে গেলে। তড়িৎ বা আধান বা চার্জ যা বলবা, যেখানে থাকে সেখানে তীব্র আকর্ষণ বল কাজ করে। তাহলে যার মধ্যে তীব্র আকর্ষণ বল, সেটাকে তুমি সহজে গলাতে পারবে না, সহজে ফুটাতেও পারবে না। সেই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি। আর সমযোজী যৌগ তো এই প্লাস বা মাইনাস কিছু নাই, সাদা সিধে, সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। দ্রুত গতিতে রাসায়নিক বিক্রিয়া করে। কেন? ওই একই কারণ, কারণ ভেঙে যায়, যে কোনো ভাবে ভেঙে যাবে, সহজে ভেঙে যাবে, দিয়ে আয়ন তৈরি করবে। NaCl ভাঙলে Na+Cl- ভেঙে গেল, এবার Na একদিকে বিক্রিয়া করতে চলে গেল, Cl- একদিকে বিক্রিয়া করতে চলে গেল। তাহলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে। আর সমযোজী যৌগ ধীর গতিতে রাসায়নিক বিক্রিয়া করে। সাধারণ উষ্ণতা এরা কেলাসিত কঠিন পদার্থ মানে ক্রিস্টাল কিছু না কিছু তৈরি করবে, একটা আকার তৈরি করবে, কোনো না কোনো আকারের জিনিস তৈরি করবে।
আর সাধারণ অনুসারে এরা তরল বা গ্যাসীয়, এটা একটু মনে রাখতে হবে, এই পার্থক্যটা একটু মনে রাখতে হবে। এবার জলের ইলেকট্রনীয় গঠন ও অণুর মডেল লেখো। জল H2O দুটো সমযোজী বন্ধন গঠন করে অণুর মডেল লেখো। মডেল লিখতে হয়, এখানে আমি একটু বলি সমযোজী বা সমযোজ্যতা কাকে বলে। দেখো আমি সহজে বলে দিচ্ছি সমযোজ্যতা কি জিনিস। এখানে আছে ধরো একজন আছে শুভশ্রী আর একজন আছে মুগ্ধা, দুজন স্কুল গেছে, এরা একই স্কুলে পড়ে। আমি যে উদাহরণটা আমার ছাত্রদেরকে বুঝাই, শুভশ্রী নিয়ে গেছে মুড়ি, সেদিন শুভশ্রীর মা আলু ভাজতে দেরি করেছে, তো আলু ভাজাটা নেওয়া হয়নি, মুড়ি নিয়ে সে স্কুল ছুটেছে। আর মুগ্ধা সেদিন আলু ভাজা নিয়ে গেছে, মুড়িটা আর আনতে বলে নাই। এখন এ শুধু মুড়ি খেতে পারছে না আর মুগ্ধাও আলু ভাজা খেতে পারছে না শুধু শুধু। এরা তখন দুজনে কি করলো, শুভশ্রী মুগ্ধাকে বললো আমাকে একটু আলু ভাজা দিবি, তখন ওকে একটু আলু ভাজা দিল এখান থেকে নিয়ে। আর মুগ্ধা তখন বললো তাহলে তুই আমাকে একটু মুড়ি দে, ও তখন মুড়ি দিল। এবার দেখো তো তাকিয়ে দুজনের কাছে কি হয়ে গেল, শুভশ্রীর কাছেও মুড়ি আলু ভাজা, মুগ্ধার কাছেও মুড়ি আলু ভাজা, দুজনেই এবার খাচ্ছে, কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা নেই। এই জিনিসটাই ঘটে, এইটা কি বলছে সমযোজ্যতা। তুমিও আমাকে কিছু দিবা, আমিও তোমাকে কিছু দেবো, দিয়ে নিজেরা নিজেদের মতো করে মিলেমিশে থাকবো। যেমন ধরো কার্বন, একটা উদাহরণ দিই, কার্বন, কার্বনের শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, এটা ধরো মুড়ি। আর হাইড্রোজেন, হাইড্রোজেনের কাছে আছে 1টা করে ইলেকট্রন, এটা হলো আলু ভাজা। এইবার লাগবে দুটো, একটা বন্ড তৈরি করতে গেলে, যে কোনো বন্ড বা বন্ধন তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন লাগে, এটা মনে রাখবে সব সময়। যে কোনো বন্ধনী তৈরি করতে গেলে, বন্ধন তো এটা বা বন্ধনী, বন্ধন তৈরি করতে গেলে দুটি ইলেকট্রন লাগে। এখানে দেখো দুটি ইলেকট্রন, তার মানে এরা এটা মিলে একটা বন্ড তৈরি করবে, এখন দুটি ইলেকট্রন বন্ড তৈরি করবে, এখানেও বন্ড তৈরি করবে, এ বন্ড তৈরি করবে। তাহলে এখন এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো ব্যবহার করার সময় হাইড্রোজেন কি করবে, একেও এর নিজের ইলেকট্রন ভাববে, কিন্তু কার্বন আবার ভাববে কি হাইড্রোজেন ইলেকট্রনটাও আমার নিজের। এও যেমন ভাবে আমার নিজের, এও তেমন ভাবে আমার নিজের, এও ভাববে আমার নিজের, ও ভাববে আমার নিজের। এইভাবে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরা একটা বন্ধনী তৈরি করে। CH4, এই ধরনের যৌগকে বলছে সমযোজী যৌগ। এর ইলেকট্রন এ ব্যবহার করছে, ওর ইলেকট্রন এ ব্যবহার করছে। অনেকটা কিরকম, পাশাপাশি দুটো বাড়ি আছে, এই দিকে একটা বাড়ি, এই দিকে একটা বাড়ি, বাড়ি তৈরি করার সময় এ কিছুটা জায়গা ছেড়েছে, এই জায়গাটা এ বাড়ি ছেড়েছে, এই বাড়ি তৈরি করার সময় এই জায়গাটা এ বাড়ি ছেড়েছে, দিয়ে দুইজনে মিলে কি করেছে, একটা মাঝখানে একটা বড় রাস্তা তৈরি করেছে। এই বড় রাস্তা দিয়ে, এই রাস্তাটা তাহলে কি, এই রাস্তাটা এও ব্যবহার করে, এই রাস্তাটা এও ব্যবহার করে। সমযোজ্যতার মধ্যে এগুলোই হয়, এইটাকে বলছে সমযোজ্যতা। তাহলে সেখানে তোমার কি ইলেকট্রনীয় গঠন, জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে দুটি সমযোজী বন্ধন গঠন করে। একই রকম ভাবে অক্সিজেন পরমাণু দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, H2O। এখানে একটা হাইড্রোজেন একে ইলেকট্রন দিল, এখানে একটা হাইড্রোজেন একে একটা ইলেকট্রন দিল, আর তার নিজের থাকলো দুটো। এইভাবে তারা যোজ্যতা তৈরি করে, একে বলা হয় সমযোজ্যতা। আণবিক মডেল, জলের অণুর আকৃতি ভি আকৃতির হয়। কেন, এই যে জলের অণুটা, এই মাঝখানে ও থাকে, তো এইরকম হয়ে যায়,
এইচ এইচ, বা দেখো মাঝখানে ও, এখানে এইচ, এখানে এইচ। এই যে খেয়াল করে দেখো ভি, এই শেপটা ভি শেপ, আর বন্ধন কোণ 104 ডিগ্রি 5 মিনিট। এটা ভুল লেখা আছে, এনে করে 5 মিনিট বা 100 না 104.5 ডিগ্রি, ঠিক আছে, ওইভাবে লেখা যায় 104.5 ডিগ্রি। এনি কোশ্চেন এখান থেকে? না স্যার। বুঝতে পারছো তো আমি যেগুলো বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। এবার তাহলে তুমি যেগুলো বললে, আর এইগুলো কতটা কি তোমাদের অসুবিধা আছে কিনা? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক হচ্ছে কোনটা? ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর এককটা মনে রাখতে হবে। আমরা এফ সমান মহাকর্ষ বল সমান কি পাই? জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি সমান কি পাবো? আর কেউ আর স্কোয়ার লেখে, কেউ ডি স্কোয়ার লেখে, আমি ডি স্কোয়ার দিলাম, তোমাদের বইয়ে সম্ভবত ডি আছে। এটা কিসের সূত্র লিখলাম বলো তো? এফ ইজিক্যাল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এটা কিসের সূত্র? সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের। হ্যাঁ, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি। জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, জি। কিন্তু এফটা কি? এফটাকে কি বলে? মহাকর্ষ বলের মান। মহাকর্ষ বলের মান, ভেরি গুড। তাহলে তার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এইভাবে এই দেখো, এই এফ এর বদলে জিটাই হবে, জি সমান এফ ডি স্কোয়ার বাই m1 m2। এই নিউটনটা এসছে এফ এর বদলে, এই দেখো ডি স্কোয়ারের বদলে এসছে মিটার স্কোয়ার। m1 কেজি, আবার m2টাও কেজি, দুটো কেজি 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 মিলে হয়ে গেল কেজি স্কোয়ার। তাহলে এককটা কিন্তু মনে রাখতে হবে, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার বলছি, কাল তো আমার এক্সাম আছে, লাইফ সায়েন্সের এক্সাম আছে, ওটা আমাকে পড়তে হতো, তো আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, তাহলে তাই করো। তুমি যে বললে ফিজিক্যাল সায়েন্সের কোচিং আছে, হ্যাঁ, তুমি যে বললে ফিজিক্যাল সায়েন্সের এক্সাম আছে, দুটো একদিনে 25 করে। ও আচ্ছা বেশ, তাহলে আমি ক্লাসে শেষ করে দিচ্ছি। ওকে, আচ্ছা স্যার। তুমি হ্যাঁ। ভালো করে এক্সামটা দাও। একটু বললাম, তোমার কাজে লাগতে পারে। আজকে আর বাকি হ্যাঁ। কিছু বলতে হবে না। তুমি পরীক্ষার প্রশ্নটা সেন্ড করবে। হ্যাঁ।